আসসালামু আলাইকুম। বাংলাদেশ ব্যাংক হাই স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন বিজ্ঞান ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মাহমিদা খানম। তোমাদের সঙ্গে এটি চতুর্থ ক্লাস। আগের যে ক্লাসগুলি করিয়েছি আমি আশা করেছি যে তোমরা ক্লাসগুলো দেখেছো এবং আত্মস্থ করার চেষ্টা করেছো, কিন্তু তোমাদের কোনো কমেন্টস না থাকাতে আমি বুঝতে পারিনি তোমাদের কোনো প্রবলেম আছে কি না। যদি কোনো প্রবলেম থাকে তোমরা অবশ্যই কমেন্টস বক্সে জানাবে, আমি সেটা সমাধান করার চেষ্টা করব। আর তোমরা এই সপ্তাহে বিজ্ঞানের যে অ্যাসাইনমেন্টটা পেয়েছো, আমি লাস্ট ক্লাসে যেটার উপর ক্লাস নিয়েছিলাম, লাস্ট 3টা ক্লাসে, তো আমি আশা করব তোমরা সেই অ্যাসাইনমেন্টের অ্যান্সারগুলো সেখান থেকে পেয়ে যাবে। আরেকটা যেটা অ্যাসাইনমেন্টের প্রশ্ন আছে আলো থেকে, সেটা আমরা আজকে জানার চেষ্টা করব। তোমরা খুব ক্লাসটা মনোযোগ দিয়ে দেখবে। আমি আশা করি তোমরা যদি মনোযোগ দিয়ে ক্লাসটি দেখো তাহলে তোমরা অ্যাসাইনমেন্টের যে প্রশ্নগুলো আছে তার অ্যান্সারগুলো করতে পারবে। চলো আমরা শুরু করি। আজকে আমরা জানবো একাদশ অধ্যায় আলো সম্বন্ধে। আমরা আলো সম্বন্ধে সবাই জানি, আলো আমরা দেখি এবং আমরা এও জানি যে আলো সরল পথে চলে। আমরা একটা জিনিসকে কেন দেখি? ধরো তুমি এই বোর্ডটাকে দেখতে পাচ্ছ, কেন দেখতে পাচ্ছ? বোর্ডের লেখাগুলিকে দেখতে পাচ্ছ, কেন দেখতে পাচ্ছ? আসলে এই বোর্ডের উপর যখন আলো পড়ছে, এই আলোটা এখানে বাধা পাচ্ছে, বাধা পেয়ে প্রতিফলিত হয়ে আমাদের চোখে পড়ছে, আমাদের চোখে প্রতিফলিত হয়ে পড়ছে বলে আমরা আলোটাকে দেখতে পাচ্ছি। তাহলে আলোটা কি হচ্ছে, একটা জায়গায় বাধা পেয়ে যখন ফিরে এসে আমাদের চোখে পড়ে তখন সেই বস্তুটাকে আমরা স্পষ্ট করে দেখতে পারি। আমরা আজকে আলোচনা করব আলোর প্রতিসরণ সম্বন্ধে জানবো, প্রতিসরণের নিয়ম সম্বন্ধে জানবো এবং প্রতিসরণের বাস্তব প্রয়োগগুলো আলোচনা করব। প্রথমে আসছে আলোর প্রতিসরণ। প্রতিসরণ কাকে বলে? আলোর রশ্মি এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে তির্যকভাবে আপতিত হলে মাধ্যম পরিবর্তনে এর গতিপথের ভিন্নতা দেখা যায়। এটি হলো আলোর প্রতিসরণ। বলেছে কি, আলো যখন এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে যায় তখন এটার গতিপথের দিক পরিবর্তন করে। ধরো যে আমরা বাতাসে, আমরা এখন দাঁড়িয়ে আছি বাতাস আমাদের মাধ্যম হলো বাতাস, এয়ার। এই মাধ্যম থেকে আমি যখন কোনো কিছু গ্লাসের মধ্যে দিয়ে আলোর রশ্মি যাবে তখন তার গতিপথকে পরিবর্তন করবে, কারণ বাতাসের আলোর বেগ এবং একটা গ্লাসের আলোর বেগ এক নয়। বাতাসের আলোর বেগ হলো 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, আর বাতাসের বেগ হলো 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে আমরা জানলাম যে বাতাসের মধ্যে দিয়ে আলোর বেগ বেশি, গ্লাসের মধ্যে আলোর বেগ কম। তাহলে যখন কোনো একটি বস্তু, যদি আমি তোমাদের ছবি এঁকে বোঝাই, একটা গ্লাস রাখা হয়েছে, এখানে একটা আলো আসছে, অনেকগুলো আলোক রশ্মি আছে, হাজার হাজার লাখ লাখ আলোক রশ্মি এসে আমাদের এই গ্লাসের মধ্যে পড়ছে। অনেক আলোক রশ্মি এসে আমাদের গ্লাস স্ল্যাবের মধ্যে পড়ছে। এই যে বিভেদ তলটা আছে, যেটা বলা হয় বিভেদ তল, এই বিভেদ তল যখন বাধা পাবে, এটা যখন বাতাস থেকে, এটা হলো আমার বায়ু, এটা হলো আমার গ্লাস, যখন বায়ু মাধ্যম থেকে গ্লাস মাধ্যমে যাবে তখন এটা হালকা মাধ্যম থেকে গাঢ় মাধ্যমে আসবে, তখন এটা অভিলম্বের দিকে বেঁকে আসবে, দিক পরিবর্তন করবে। এই যে আমাদের দিক পরিবর্তন করলো সেটাই হলো আমার আলোর প্রতিসরণ। তাহলে আমরা জানলাম যে আলোক রশ্মি যখন একটি স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করে তখন এটার গতিপথের দিক পরিবর্তন করে এবং একে বলা হয় আলোর প্রতিসরণ। তোমরা কখনো খেয়াল করেছো, যদি তোমাদের জানালার গ্লাসের সামনে দাঁড়াও তোমরা কি তোমাদের চেহারাটা পরিষ্কার দেখতে পাও? আমি বলবো যে না, আমরা আমাদের চেহারা পরিষ্কার দেখতে পাই না একটা জানালার গ্লাসের মধ্যে দিয়ে। কেন? কারণ গ্লাসের যে আমাদের জানালার গ্লাসের যেটা গ্লাস আছে সেটা অনেক স্বচ্ছ, আলো যেটা যাচ্ছে সেটা বেশিরভাগই বেরিয়ে যাচ্ছে, কিছু পরিমাণে আলো প্রতিফলিত হচ্ছে, যার জন্য খুব অল্প পরিমাণে আলো প্রতিফলিত হচ্ছে বলে আমরা আমাদের প্রতিবিম্বটাকে অস্পষ্ট দেখি। কিন্তু যদি আমরা আয়নার সামনে দাঁড়াই, সে আয়নার সামনে দাঁড়ালে কিন্তু আমরা আমাদের প্রতিবিম্বটাকে স্পষ্ট দেখছি। তাহলে কি হচ্ছে, গ্লাসের সামনে দাঁড়ালে গ্লাসটা যেহেতু একেবারে স্বচ্ছ মাধ্যম, আলো যে পরিমাণে গ্লাসের মধ্যে ঢুকছে
ঠিক একই পরিমাণের প্রায় প্রতিটা আলোক রশ্মি বেরিয়ে যাচ্ছে, নির্গত হয়ে যাচ্ছে এবং খুব অল্প পরিমাণে আলো এসে আমাদের চোখে প্রতিফলিত হচ্ছে, যার জন্য আমরা খুব অস্পষ্ট আমাদের প্রতিবিম্বটাকে দেখতে পাই। তাহলে এই যে আলোর প্রতিসরণ জানলাম আমরা, এই আলোর প্রতিসরণের কয়েকটি নিয়ম আছে, এই নিয়মগুলি সম্বন্ধে আমরা আলোচনা করব। আমরা জানি আলো সোজা পথে চলে, একটি মাধ্যমে, নির্দিষ্ট মাধ্যমে আলো সোজা পথেই চলে। বাতাস যদি মাধ্যম হয় শুধু বাতাস, তাহলে আলো বাতাসের মাধ্যমে সোজা পথে চলবে। কিন্তু যদি সেই আলোটা বাতাস থেকে আবার গ্লাস মাধ্যমে প্রবেশ করে অথবা বাতাস থেকে পানির মাধ্যমে প্রবেশ করে, তখন এটা গতিপথটাকে পরিবর্তন করবে। এই পরিবর্তনটা কি নিয়মে চলে সেটা কি আমরা আজকে জানব। প্রথম নিয়ম, তোমাদের বইয়ে এই নিয়মগুলো লেখা আছে, আমি ছবির মাধ্যমে তোমাদের বুঝাবো। তোমরা বই থেকে 3টি নিয়ম খুব সুন্দর করে মুখস্থ, মেমোরাইজ করে ফেলবে, মুখস্থ করে ফেলবে। প্রথম নিয়ম হলো, যদি আমি একটা মাধ্যম খেয়াল করি, যেটা আমার হলো বায়ু মাধ্যম, এটা হলো আমার গ্লাস বা ওয়াটার, পানি। আলোক রশ্মি যখন তির্যকভাবে গ্লাস মাধ্যমের উপরে পড়বে, তখন এটা, আমি যদি দেখি আগে, এটা হলো আমার বিভেদ তল, এটা হলো বিভেদ তল, এটা হলো আপতিত রশ্মি, এটা হলো আপতিত রশ্মি, যে রশ্মিটা আপতিত হচ্ছে। তাহলে আর এটা হলো আমার বিভেদ তল। যদি আমি বিভেদ তলের উপরে একটা লম্ব আঁকি, তাহলে এটাকে বলা হয় অভিলম্ব। এটাকে বলা হবে অভিলম্ব। তাহলে আমরা কি কি আঁকলাম? আপতিত রশ্মি এঁকেছি, অভিলম্ব এঁকেছি পারপেন্ডিকুলার, তারপরে এঁকেছি হলো বিভেদ তল। আলোক রশ্মি যখন বাতাস মাধ্যম থেকে গ্লাস মাধ্যমের বিভেদ তলের উপর পড়ে, তখন এটা তার অভিলম্বের দিকে সরে আসে, অভিলম্বের দিকে সরে আসে। যদি মাধ্যমটা আমার একই হতো, তাহলে এটা সোজাসুজি চলে যেত আমাদের সরল রেখা বরাবর। কাজেই আমরা দেখলাম যে একটা স্বচ্ছ মাধ্যম থেকে আরেকটা স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করেছে। আমার বাতাসটা হলো হালকা মাধ্যম, আর পানিটা হলো আমাদের ঘন মাধ্যম। তাহলে হালকা মাধ্যম থেকে যখন ঘন মাধ্যমে প্রবেশ করছে, প্রথম নিয়ম হলো, আলোক রশ্মি যখন বাতাসের থেকে বা হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করে, তখন আলোক রশ্মি, আপতিত আলোক রশ্মি অভিলম্বের দিকে সরে আসে। আমরা আপতন কোণকে আমরা আই দিয়ে ইন্ডিকেট করি, ইনসিডেন্ট অ্যাঙ্গেল, এবং প্রতিসরণ কোণকে আমরা আর দিয়ে ইন্ডিকেট করি, এটা হলো রিফ্র্যাকশন অ্যাঙ্গেল। তাহলে আমরা বলতে পারি আপতিত রশ্মি অভিলম্বের সঙ্গে যে কোণ উৎপন্ন করে সেটা হলো আমাদের আপতন কোণ, এবং প্রতিসরিত রশ্মি অভিলম্বের সঙ্গে যে কোণ উৎপন্ন করে সেটা হলো আমাদের প্রতিসরণ কোণ আর। তাহলে এই ক্ষেত্রে আমি রুলস বলছি 1, প্রথম রুলস। তাহলে এই ক্ষেত্রে আমার কি হচ্ছে? আপতন কোণ আমাদের প্রতিসরণ কোণ অপেক্ষা বড় হচ্ছে। তাহলে আমরা জানলাম আলোক রশ্মি যখন হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যায়, তখন এটা দিক পরিবর্তন করে এবং অভিলম্বের দিকে সরে আসে। এই ক্ষেত্রে আমাদের আপতন কোণ হবে প্রতিসরণ কোণের থেকে বড়। ঠিক উল্টোটা ঘটবে যখন আমাদের ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাবে। যদি আমি ছবিতে তোমাদের এঁকে দেখাই, এটা আমার অভিলম্ব, এটা আমার হালকা মাধ্যম, এটা আমার ঘন মাধ্যম। আলোক রশ্মি যাচ্ছে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে, আলোক রশ্মি ট্রাভেল করছে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে। তাহলে এটা আমার আপতিত রশ্মি, এটা আমার আপতন কোণ। তাহলে প্রতিসরিত রশ্মি কোণটা কি হবে? প্রতিসরিত রশ্মিটা কি হবে?
যখন আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাবে তখন প্রতিসরিত রশ্মি অভিলম্ব থেকে দূরে সরে যাবে, দূরে সরে যাবে। যদি আমাদের মাধ্যম একই হতো তাহলে এটা সরলরেখা বরাবর যেত। যেহেতু মাধ্যমে পার্থক্যের জন্য গতিপথ পরিবর্তন করেছে, তাহলে এটা কি করলো, আমাদের আপতন কোণের থেকে প্রতিসরণ কোণ বড় হলো। তাহলে এটা আমার অভিলম্ব, এটা আমার বিভেদ তল, এটা আমার আপতিত রশ্মি, এটা প্রতিসরিত রশ্মি, এটা আপতন কোণ, এটা প্রতিসরিত কোণ। দ্বিতীয় ক্ষেত্রে আমার তাহলে কি হবে, আপতিত রশ্মিটা কি, আপতিত কোণটা কি হবে, আপতন কোণটা হবে প্রতিসরণ কোণ অপেক্ষা ছোট। দ্বিতীয় ক্ষেত্রে যখন আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাবে তখন প্রতিসরিত রশ্মিটি অভিলম্ব থেকে দূরে সরে যাবে। এই ক্ষেত্রে আপতন কোণটি হবে প্রতিসরণ কোণ থেকে ছোট। দুই নম্বর নিয়মে কি বলেছে, আপতিত রশ্মি, প্রতিসরিত রশ্মি এবং বিভেদ তলে অঙ্কিত যে বিন্দুতে আপতন বিন্দুটি একই সমতলে অবস্থান করে। আপতিত রশ্মি, প্রতিসরিত রশ্মি এবং বিভেদ তলে অঙ্কিত যে আপতন বিন্দুটি আছে সেটি একই সমতলে অবস্থান করে। তৃতীয়তে বলা হয়েছে 3 নম্বর নিয়ম, বলেছে আমরা এতক্ষণ যেগুলি বলেছি সেগুলি আমাদের কি হচ্ছে, আপতিত হচ্ছে তির্যকভাবে অভিলম্বের সাথে কোণ উৎপন্ন করছে। এখন প্রশ্ন হলো, যদি আলোক রশ্মি তির্যকভাবে বাঁকাভাবে না পড়ে খাড়াভাবে পড়ে তখন কি হবে? আসলে আলোক রশ্মি যখন তির্যকভাবে না পড়ে লম্ব বরাবরই পড়বে তখন সেটা লম্ব বরাবরই বেরিয়ে যাবে। এক্ষেত্রে আমার আপতন কোণ, প্রতিসরিত কোণ শূন্য হবে। এক্ষেত্রে আমাদের আপতন কোণ, প্রতিসরণ কোণ শূন্য হবে। যদি আমি এটাকে গ্লাস স্ল্যাব কল্পনা করি তাহলে কি হচ্ছে, আমাদের স্বচ্ছ মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসছে, গ্লাস স্ল্যাব হোক অথবা পানি হোক, স্বচ্ছ মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসছে, যদি তির্যকভাবে আলোক রশ্মি পড়ে তখন এটা কোণ উৎপন্ন করছে। কিন্তু যখন আলোক রশ্মিটা লম্ব বরাবরই পড়ে তখন লম্বের সাথে এটা কোণ উৎপন্ন হচ্ছে জিরো কোণ উৎপন্ন করছে বলে আলোক রশ্মি ঠিক যে সরলরেখা বরাবর আসবে ঠিক সেই সরলরেখা বরাবরই বেরিয়ে যাবে। তাহলে হলো আমাদের এই তিনটি নিয়ম বইয়ের মধ্যে আছে, তোমরা খুব সুন্দর করে মুখস্থ করে ফেলবে। তাহলে আমাদের আলোর প্রতিসরণের নিয়মগুলো জানা হলো। এবার আমরা জানবো প্রতিসরণের বাস্তব প্রয়োগ। আমরা প্রতিসরণের বাস্তব প্রয়োগ আসলে বাস্তব ক্ষেত্রে আমরা অনেক প্রয়োগ করি, কিন্তু আমরা জানি না যেটা আসলে হচ্ছে কেন, প্রতিসরণের জন্যই হচ্ছে। ধরো আমি একটা গ্লাসের মধ্যে পানি নিয়েছি, সেই পানির মধ্যে আমি একটা কলম ডুবিয়ে দিয়েছি। যদি আমি উপর থেকে খেয়াল করি, উপর থেকে তুমি তাকালে দেখবে যে পানির যে লেভেলটা আছে, পানির লেভেল থেকে এই মনে হবে যে ওই জায়গাটাতে আমাদের পেন্সিলটা বা কলমটা ভেঙে গেছে। কেন এটা হচ্ছে? কারণ পেন্সিলটা কলমটা ছিল আমাদের পানি মাধ্যম থেকে এটা আসছে আমাদের বাতাস মাধ্যমে, এসে আমার চোখে পড়ছে। যখনই মাধ্যম পরিবর্তন করলো তখন এটার গতিপথ পরিবর্তন করে ফেললো এবং সেটাকে আমরা একটু মনে হচ্ছে ওই জায়গাটা আমাদের বেঁকে গিয়েছে। তাহলে যদি আমি এটা খেয়াল করি, যদি আমি এটা ছবি এঁকে তোমাদেরকে দেখাই, স্টিকটা আছে, স্টিকটা আমি কিসে ডুবিয়েছি, একটা স্টিক আছে যেটা আমি আমার পানির মধ্যে ডুবিয়েছি। স্টিকটা আছে আমার পানির মধ্যে। এখানে কি মনে হবে, এখানে যদি আমি অভিলম্ব আঁকি, খেয়াল করো আলোক রশ্মি যখন কলমের থেকে বা স্টিক থেকে আলোক রশ্মি আমার চোখে পড়বে ঠিক তখনই আমি স্টিকটাকে
দেখতে পাবো, আদারওয়াইজ দেখতে পাবো না। তাহলে স্টিক থেকে অনেক অসংখ্য আলোক রশ্মি আমাদের চোখে এসে পড়ছে। আমি আমার সুবিধার জন্য একটি বা দুটো রশ্মিকে ইন্ডিকেট করব। আলোক রশ্মি যাচ্ছে আমাদের পানির নিচ থেকে ঘন মাধ্যম, এটা হলো আমার ঘন মাধ্যম, এটা হলো আমার বায়ু বা হালকা মাধ্যম। হালকা মাধ্যম আমরা বলেছি আলোক রশ্মি আসছে, আমরা একটা অভিলম্ব এঁকেছি। অভিলম্ব থেকে সূত্রটা নিয়মটা মনে করো, আলোক রশ্মি যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাবে তখন প্রতিসরিত রশ্মি অভিলম্ব থেকে দূরে সরে যাবে, তার মানে এটা দূরে সরে যাবে, আলোক রশ্মিগুলো দূরে সরে যাবে। তারপরে যদি আমরা এগুলিকে পিছন দিকে বাড়িয়ে দেই তখন আমরা আমাদের স্টিকটাকে দেখব যে এই জায়গাতে স্টিকটার প্রতিবিম্ব দেখতে পাবো আমরা এই জায়গাতে। তাহলে অ্যাকচুয়ালি এই প্রতিবিম্বটা স্টিকটাকে আমরা দেখব খাটো মোটা দেখতে পাবো। অ্যাকচুয়ালি আমাদের স্টিকটা ছিল এখানে, আমরা এটাকে একটু উপরে দেখতে পাচ্ছি এবং খাটো ও মোটা দেখতে পাচ্ছি। তাহলে এই স্টিকটার যে প্রতিবিম্ব করলো সেটা হলো আমাদের অবাস্তব প্রতিবিম্ব। অ্যাকচুয়ালি আমার স্টিকটা কোথায় আছে? স্টিকটা আছে আমার এখান থেকে এই পর্যন্ত, ঠিক আছে? তাহলে তোমরা আশা করি তোমরা বুঝতে পেরেছো যে প্রতিসরণের ফলে কেন আমরা আমাদের যে কোনো জিনিসকে একটু ভাঙা দেখতে পাই বা মোটা এবং একটু শর্ট দেখতে পাই। যদি আমি এই এক্সপেরিমেন্টটা কোনো কয়েল নিয়ে করতে চাই, তোমরা একটা গ্লাস নিবে, একটা গ্লাসের মধ্যে পানি নিবে, নিয়ে একটা কয়েন ফেলে দিবে। তোমরা যদি উপর দিক থেকে তাকাও দেখবে যে তোমরা কয়েনটাকে একটু উপরের দিকে দেখতে পাচ্ছ। এটার যে অরিজিনাল যে জায়গা এটা ছিল, গ্লাসটার তলে ছিল, সেখান থেকে আমরা এই কয়েনটাকে একটু উপরে দেখতে পাচ্ছি। এটা কেন হচ্ছে? এটা হচ্ছে আর কিছুই না, আলোর প্রতিসরণের জন্য। তাহলে যদি ছবি এঁকে তোমাদেরকে বোঝাই, আমাদের কয়েনটা আছে এখানে, কয়েনটি থেকে অসংখ্য অসংখ্য আলোক রশ্মি এই বিভেদ তলে আসছে। এটা হলো পানি মাধ্যম, এটা হলো বায়ু মাধ্যম, এটা হলো আমার বায়ু মাধ্যম। তাহলে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আমার আলোক রশ্মি প্রবেশ করছে। এখান থেকে অসংখ্য রশ্মি আসছে, আমার সুবিধার জন্য আমি একটি বা দুটি রশ্মি কনসিডার করছি। এখানে পড়লো, পরে বিভেদ তল থেকে সূত্র অনুযায়ী, নিয়ম অনুযায়ী আলোক রশ্মি বিভেদ তল থেকে দূরে সরে যাবে। তাহলে দূরে সরে গেল, যাওয়ার পর যদি এটাকে পিছন দিকে বাড়িয়ে নিয়ে আসি, আমি কয়েনটাকে আমাদের রিয়েল অ্যাকচুয়াল জায়গা থেকে একটু উপরে দেখতে পাবো। তাহলে তোমাকে যদি কয়েনটা পানি থেকে তুলতে হয়, এখানে হাত না দিয়ে তোমাকে আসলে হাত দিতে হবে আরো নিচের দিকে। এটা কেন হচ্ছে? এটা হচ্ছে আলোর প্রতিফলনের জন্য। তোমরা বাসায় অবশ্যই প্র্যাকটিক্যালি কাজগুলো করবে। একটা স্টিক ডুবাবে একটা গ্লাসের মধ্যে, আবার একটা কয়েন ডুবিয়ে দেখবে যে তোমরা এরকম একটা চিত্র দেখতে পাচ্ছ কি। স্টিকটাকে মনে হবে যে ভেঙে গিয়েছে, ওই জায়গাতে ভেঙে গিয়েছে এবং শর্ট এবং মোটা মনে হবে। ঠিক একইভাবে যখন কোনো মাছ ধরার জন্য আমরা পুকুরে নামি, তোমরা নিশ্চয়ই পুকুর দেখেছো এবং অনেকে মাছও ধরেছো। মাছ কি দিয়ে ধরা হয়? বর্ষা দিয়ে বা ট্যাটা দিয়ে ধরা হয়। মাছটা আমরা পুকুরের পানিতে যতটা উপর থেকে যে স্থানে দেখতে পাই সেটা হলো তার অবাস্তব চিত্র। অ্যাকচুয়ালি মাছটা আছে আরো নিচের দিকে, আরো গভীরে। যারা মাছ ধরে ধরে অভ্যস্ত তারা উপরে বর্ষা না মেরে কিন্তু একটু গভীরে বর্ষা মারবেন, কারণ তারা জানে যে উপরেরটা হলো অবাস্তব চিত্র আর মাছটা আসলে আছে আরো গভীরে। এটা আরো একটি প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্ট আমরা দেখতে পাই। যদি তোমরা গ্রামে গিয়ে থাকো বা পুকুরে শান বাঁধানো ঘাটে যাও, যখন সিঁড়িতে তোমরা পা রাখতে যাও, সিঁড়ির মধ্যে পানি থাকে, সিঁড়িতে তোমরা পা রাখো, দেখো যে পাটা ধপ করে নিচে পড়ে গেল, তুমি মনে হলো যে পড়ে যাচ্ছ। এটা কেন হচ্ছে? সিঁড়িটা দেখতে পাচ্ছি আমরা একটু উপরের লেভেলে, কিন্তু আসলে সিঁড়িটা আছে আর একটু ডিপার লেভেলে, যার জন্য আমরা যখন পা ফেলছি উপরে দেখছি সেখানে আমাদের সিঁড়ি নেই, ধপ করে আমরা পাটা নিচে নেমে যাচ্ছে। এটাই হচ্ছে আমাদের আলোর প্রতিসরণ। এই অভিজ্ঞতাগুলো কিন্তু আমরা প্রতিনিয়ত দেখতে পাই, কিন্তু আমরা এটা বুঝতে পারি না যে কেন এরকম হচ্ছে। আমি আশা করব তোমরা এই এক্সপেরিমেন্টের মাধ্যমে বুঝতে পারবে যে এই পরিবর্তনগুলি হচ্ছে আলোর গতিপথের পরিবর্তনের জন্য, আর কিছুই না। আলো যখন এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে যাচ্ছে তখন এই গতিপথ পরিবর্তন করছে, এবং যার জন্য আমরা এই ধরনের এক্সপেরিয়েন্স
আমাদের হচ্ছে। আলোর রশ্মি যখন হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসবে তখন একরকম হবে, যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাবে তখন সেটা আরেক রকম হবে। তাহলে আজকে আমরা জানলাম আলোর প্রতিসরণ সম্বন্ধে, প্রতিসরণের নিয়মগুলি জানলাম এবং প্রতিসরণের যে কিছু বাস্তব প্রয়োগ আছে সেটাও আমরা জানলাম। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের অ্যাসাইনমেন্ট যাচ্ছে। আজকের যে অ্যাসাইনমেন্ট তোমরা পেয়েছো, আমি তোমাদের যে লেসনটা আজকে পড়ালাম, আমি আশা করব তোমরা এর মধ্যে অ্যান্সারটা পেয়ে গিয়েছো। খুব সুন্দর করে লিখবে, নিজে চিন্তা করে লিখবে, বই না দেখে লিখবে। নিজের আগে পড়বে, জানবে, মেমোরাইজ করবে, তারপর না দেখে লিখবে, তাহলে তোমাদের উপকার হবে। কারণ তোমাদের সামনে ক্লাস 9-এ উঠতে হবে। আমি আশা করি তোমরা সবাই খুব যোগ্যতার সঙ্গে অ্যাসাইনমেন্টগুলি লিখবে। সকলে ভালো থাকো, ধন্যবাদ।